ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। ইকোভিশন একাডেমির তরফ থেকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সামের 2018 সালের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার যাবতীয় ম্যাথামেটিক্সের পিওয়াইকিউ। তো আজকে আমরা ম্যাথামেটিক্সের সেই সমস্ত পিওয়াইকিউ যেটা 2018 সালে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা, গ্রাম পঞ্চায়েত কর্মীর যে রিক্রুটমেন্ট হয়েছিল 2018 মুর্শিদাবাদে এক্সামটা হয়েছিল, সেই পরীক্ষার সমস্ত পিওয়াইকিউ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম পিওয়াইকিউটা দেখো। প্রথম পিওয়াইকিউটা কী বলছে? প্রথম পিওয়াইকিউটা বলছে 1 নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। একটা নাম্বার আরেকটা নাম্বারে 25%। দ্য লার্জেস্ট নাম্বার ইজ 12 মোর দ্যান স্মলার। দ্য লার্জেস্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার। একটা বিষয় আমি বলে রাখি, আমি কিন্তু তোমাদেরকে শুধু সলিউশনটা বলবো না, আমি কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচটাও বোঝানোর চেষ্টা করব। ওরকম তাড়াহুড়ো করে সলিউশন বলে বেরিয়ে গেলাম এবং তাড়াতাড়ি হয়ে গেল সলভ প্রবলেমটা, এই অ্যাপ্রোচে কিন্তু আমি তোমাদেরকে করাবো না। তো তোমাদের যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, পিওয়াইকিউগুলো তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে যেতে হবে, তাহলে কিন্তু এই ক্লাসটি তোমাদের জন্য নয়। যদি তোমাদেরকে কনসেপ্ট বুঝতে হয়, যদি তোমাদের মনে হয় যে আমি কনসেপ্টটা বুঝতে চাই যাতে এই ধরনের সমস্ত প্রবলেম আমি সলভ করতে পারি, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য, ঠিক আছে? তো কি বলছে? 1 নাম্বার is 25% of another number. The larger number is 12 more than the smaller. Larger number is, তাহলে লার্জার নাম্বারটা আমাকে বের করতে হবে। আচ্ছা, একটি সংখ্যা অপরটির 25%। 1 নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। তাহলে এখানে আমি দুটো সেকশন বানাবো, একটা হচ্ছে লার্জার নাম্বারের, আরেকটা সেকশন বানাবো স্মলার নাম্বারের। তো লার্জার নাম্বারটা কত আমি জানি না, স্মলার নাম্বারটা কত সেটাও আমি জানি না, কিন্তু আমি এইটা জানি যে স্মলার নাম্বারটা অবশ্যই 25% হবে লার্জার নাম্বারের, রাইট? তো লার্জার নাম্বারটা যদি 100 হয়, স্মলার নাম্বারটা কত হবে? 25। খুব স্বাভাবিক, 100-র 25% মানে কত? 25। তো স্মলার নাম্বার বা ছোটো নাম্বারটা কী হবে? 100-র 25% মানে 25, মানে 25। ওকে, এবার দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 75-এর, রাইট? কিন্তু কোয়েশ্চেনে আবার বলে দিয়েছে দুটোর মধ্যে ডিফারেন্স 75-এর নয়, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12-এর। কেন? কোয়েশ্চেনে বলেছে লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার। লার্জার নাম্বারটা 12 বেশি স্মলার নাম্বারের থেকে। লার্জার নাম্বারটা 12 বেশি স্মলার নাম্বারের থেকে মানে লার্জার নাম্বারটা 60 হলে স্মলার নাম্বারটা 48, রাইট? তাহলেই তাদের ডিফারেন্স হচ্ছে 12, রাইট? তো এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে লার্জার নাম্বারটা 60 হলে স্মলার নাম্বারটা 48, ডিফারেন্সটা হচ্ছে 12। তো এই যে বিষয়টা, দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কত? ডিফারেন্স হচ্ছে, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। কিন্তু আমি আমার এই যে গল্পটা সাজিয়েছি, যেখানে আমি লার্জার নাম্বারটাকে 100 বলছি আর স্মলার নাম্বারটাকে 25 বলছি, সেই ক্ষেত্রে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে দুটো নাম্বারের মধ্যে? সেই ক্ষেত্রে ডিফারেন্স দাঁড়াচ্ছে 75। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আমার ডিফারেন্স আমার যে গল্পটা আমি সাজিয়েছি সেই আমার গল্পের ডিফারেন্সটাকে একদিকে লিখব। আমি একদম বেসিক থেকে তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করাতে চাইছি, যাতে তোমরা এই ধরনের প্রত্যেকটা প্রবলেম এই অ্যাপ্রোচে সলভ করতে পারো। আর কোয়েশ্চেনের ডিফারেন্স, কোয়েশ্চেনের ডিফারেন্স মানে কোয়েশ্চেনে যে ডিফারেন্সটা বলা আছে সেই ডিফারেন্সটাকে আমি ডান দিকে লিখব, লিখে আমি ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব, ছোটোবেলায় তোমরা যেভাবে করতে। তো আমার গল্পের ডিফারেন্স কত? আমার গল্পে লার্জার নাম্বার আর স্মলার নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 75। আর কোয়েশ্চেনে লার্জার নাম্বার আর স্মলার নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 12। তাহলে আমার কাছে যেটা 75, আমার গল্পে যেটা 75, কোয়েশ্চেনে সেটা 12, রাইট? এবার আমাকে লার্জার নাম্বারটা বের করতে হবে। তো আমার গল্পে লার্জার নাম্বার আমি কত ধরেছি? 100। সেই 100টা কোয়েশ্চেনে কত? কোয়েশ্চেনের ডিফারেন্সে বা কোয়েশ্চেনের রেসপেক্টে সেই 100টা কত, এটা আমাকে বের করতে হবে। তো এইটা সেই ছোটোবেলায় করা ঐকিক নিয়মের মতো, রাইট? তো আমার গল্পের ডিফারেন্স 75, কোয়েশ্চেনের গল্পের ডিফারেন্স কত? 12। দুটোকে আমি তাহলে যদি ধরি এই রেসপেক্টে, তাহলে আমার যেটা 1, কোয়েশ্চেনে সেটা কত হবে? ছোটোবেলায় তোমরা ঐকিক নিয়ম করতে, 75টি পেনের দাম 12 টাকা, একটি পেনের দাম কত হবে? 12/75, সেরকমভাবেই। আর আমার গল্পে লার্জার নাম্বারটা কত আছে? 100। তাহলে আমার গল্পের 100টা কোয়েশ্চেনে কতর সমান হবে? কোয়েশ্চেনের 12/75 ইন্টু 100-এর সমান হবে 25 দিয়ে যদি কেটে দিই 3, 4, 3 দিয়ে যদি কেটে দিই 4, তাহলে কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 16। তাহলে আমি 100কে কতর সমান দেখাতে পারছি? 100কে দেখাতে পারছি 16-এর সমান।
16-এর সমান মানে 100টা হচ্ছে 16-র সমান। এই 100টা অ্যাকচুয়ালি কি, এই 100টা হচ্ছে আমার গল্পের লার্জার নাম্বার, আমার গল্পের লার্জার নাম্বার, যেটা দেখো উপরে আমি ধরেই নিয়েছিলাম এই যে আমার গল্পের লার্জার নাম্বার কত 100, এবং যেটা বেরোলো এটা কি কোয়েশ্চেনের সাইডের বেরোলো কোয়েশ্চেনের লার্জার নাম্বার। তাহলে এই অ্যাপ্রোচে কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি এবং আমরা কিন্তু এগুলোকে সলিউশন বের করতে পারি। এটা কি আমার লার্জার নাম্বার, এবং আমার লার্জার নাম্বারটাকে ধরে নিয়ে সেইটার সাহায্যে কিন্তু আমি কোয়েশ্চেনের যেটা লার্জার নাম্বার সেটাকে বের করতে পারলাম। ঠিক আছে, তো এই অ্যাপ্রোচে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো, অনেক সহজে করতে পারো। আমি কনসেপচুয়ালি বললাম বলে এতটা এক্সপ্লেন করলাম, যাতে যে একদম বেসিক থেকে শিখছে সে যেন এই অ্যাপ্রোচটা পুরোপুরি শিখতে পারে। তো তোমার গল্পের একটা সাইড বানাও, সেই সাইডের যে ডিফারেন্সটা নাও, সেই ডিফারেন্সটা কত 75, আর কোয়েশ্চেনে দেখো ডিফারেন্সটা কত আছে দেওয়া 12, ব্যাস দুটোকে কম্পেয়ার করো, তোমার কাজ হয়ে যাবে। তারপরে জাস্ট তোমার গল্পের 100 মানে লার্জার নাম্বারটা, কোয়েশ্চেনের তাহলে কত সমান দাঁড়াচ্ছে 16, তাহলে 16 তোমার অ্যান্সার। আশা করি সবাই এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, যেটা হচ্ছে কোয়েশ্চেন 52। খুব সিম্পল অঙ্ক এই কোয়েশ্চেন 52টাও। আ পারসন স্পেন্ডস 2/3 of his income and is able to save 3200 per month. একটা মানুষ তার ইনকামের 2/3 স্পেন্ড করে মানে খরচা করে। যখনই ইনকাম, খরচা আর সেভিংয়ের গল্প আসবে, ইনকাম, খরচা মানে স্পেন্ডিং আর সেভিং মানে সঞ্চয়, যখনই এই গল্পটা আসবে তোমাদেরকে আমি বলবো তোমরা 3টে সেকশন বানিয়ে নাও। একটা সেকশন বানিয়ে নেবে ইনকামের, একটা সেকশন বানিয়ে নেবে স্পেন্ডিং খরচার, আর একটা সেকশন বানিয়ে নেবে সেভিংস। ঠিক আছে, আর এটা হচ্ছে স্পেন্ডিং। হলো, এবার এই যে 3টে সেকশন বানিয়ে নিলাম, এই 3টে সেকশন বানিয়ে আমি করব কি, ভালো করে বোঝো। আ পারসন স্পেন্ডস 2/3 of his ইনকাম, একটা মানুষ তার ইনকামের 2/3 খরচ করে। এটাকে সব থেকে সহজভাবে আমরা কীভাবে করতে পারি, 2/3 খরচ করে মানে কি, 2/3 খরচ করে মানে তার ইনকামের 2/3 না, সরি 3/2, আমি বারবার ভুল বলছি, এটা 2/3 মানে কি 3/2, এবং এই 3/2 সে কী করছে, খরচ করছে, রাইট। তাহলে এটার মানে কি, এটার মানে একটা ব্যক্তি তার ইনকামের 3/2 খরচ করছে, মানে তার 3 যদি তার ইনকাম হয় তাহলে তার খরচ বা স্পেন্ডিং কত টাকার হবে, স্পেন্ডিং বা খরচ 2 হবে। আশা করি এই ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারলে, যে 3/2 খরচ করা মানে কি, তার ইনকাম যদি 3 হয় 2 সে খরচ করছে। এটাকে আমি এভাবেও ভেঙে লিখতে পারি যে 3 টাকা যদি তার ইনকাম হয় সে 2 টাকা খরচ করছে। এই অ্যাপ্রোচে যদি তুমি এটাকে ভাবতে পারো, তুমি অনেক সহজেই অঙ্কটা করে ফেলতে পারবে, যে 3 টাকা যদি তার ইনকাম হয় 2 টাকা সে খরচ করছে। তাহলে আমি তার ইনকামের জায়গায় 3 লিখতে পারি আর খরচের জায়গায় লিখতে পারি 2। 3 টাকা ইনকাম, 2 টাকা খরচ। আচ্ছা, 3 টাকা যদি ইনকাম হয় 2 টাকা যদি খরচ করে, তাহলে সেভিং কত, এটা একটা বাচ্চাও বলতে পারবে যে 3 টাকা ইনকামের মধ্যে 2 টাকা খরচ করে ফেললে সেভিং হবে 1 টাকা, রাইট। 3 টাকা ইনকাম করে 2 টাকা খরচ করে ফেলেছে, 1 টাকা তার সেভিং হবে। এইবার কোয়েশ্চেনে কী দিয়ে দিয়েছে, কোয়েশ্চেনে তার সেভিংটা কিন্তু বলে দিয়েছে। কোয়েশ্চেনে ভালো করে দেখো, তার সেভিংটা কোয়েশ্চেনে বলা আছে কত, এ পারসন ইজ অ্যাবেল টু সেভ রেস্ট 3200। কোয়েশ্চেনে তার সেভিংটা কত বলা আছে, 3200, 3200 টাকা তার সেভিং কোয়েশ্চেনে বলা আছে। তাহলে এই সেভিংটা অ্যাকচুয়ালি কত, 3200, রাইট। তার আমার এক্সপেন্ডিচারটা বের করতে হবে, অর্থাৎ স্পেন্ডিং, এক্সপেন্ডিচার মানে স্পেন্ডিং বা খরচা, সেটা বের করতে হবে। তাহলে আমি যেটাকে 1 বলছি, আমি যেটাকে আমার গল্প অনুযায়ী সেভিংটাকে আমি যেটা বলছি 1, সেটা কোয়েশ্চেনে কত, সেটা কোয়েশ্চেনে কিন্তু বলা আছে 3200। তাহলে আবার সেই আগের অঙ্কটার মতোই সেম অ্যাপ্রোচ যদি আমি কাজে লাগাই, এই অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে কিন্তু প্রচুর অঙ্ক সলভ করা যাবে। আমার গল্পের সেভিং, আর একদিকে আমি লিখব কোয়েশ্চেনের সেভিং, কোয়েশ্চেনের সেভিংস। তো কোয়েশ্চেনের সেভিংস কত আর আমার গল্পের সেভিং কত, আমার গল্পে যেটা সেভিং আমি বলেছি 1, কোয়েশ্চেনে সেটা বলা হয়েছে সেভিং 3200। এবার আমাকে কী বের করতে হবে, ওর এক্সপেন্ডিচারটা কী। তাহলে আমি এখান থেকে কি আইডিয়া পেলাম, যে 1 3200 সমান, 1 কতর সমান, 1 পেলাম 3200 সমান। এবার আমার ওর এক্সপেন্ডিচার বা খরচাটা বের করতে হবে, ওর স্পেন্ডিংটা বের করতে হবে। তোর স্পেন্ডিংয়ের গল্প, আমার গল্প অনুযায়ী ওর স্পেন্ডিংটা কত, আমার গল্প অনুযায়ী ওর স্পেন্ডিংটা হচ্ছে 2, ওর খরচাটা হচ্ছে 2।
তাহলে 1 যদি 3200 সমান হয়, 2 কতর সমান হবে? খুব সহজ, 2 3200 গুণ 2 এর সমান হবে, মানে 2 সমান হবে 6400 টাকার। তাহলে 1 যদি 3200 সমান হয়, 2 কতর সমান হবে? 6400 টাকার সমান হবে, এবং তার স্পেন্ডিং বা খরচাটা কত? 6400, অপশান সি। তো এইভাবে খুব সহজভাবে কিন্তু আমরা এটাকে ভেঙে করতে পারি, ঠিক আছে? জাস্ট এই 2/3 হেল্প নিয়ে আমি বলে দিলাম যে ওর ইনকাম 3 হলে খরচা 2, সেভিং 1। এই একই হচ্ছে কোয়েশ্চেনে বলা আছে 3200 সমান। 1 যদি 3200 সমান হয়, তাহলে ওর এক্সপেন্ডিচার মানে 2, অর্থাৎ স্পেন্ডিং অর্থাৎ খরচা অর্থাৎ যেটা 2, সেটা কতর সমান? সেটা 3200 গুণ 2 মানে 6400 টাকার সমান। আশা করি বোঝা গেল। এইভাবে তুমি আমার গল্প আর কোয়েশ্চেনের গল্প দুটোকে আলাদা পার্টে ভেঙে দুটোকে ইকুয়েট করিয়ে কম্পেয়ার করে তুলনা করে কিন্তু অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবে। 53টা দেখো, 53টা খুব সিম্পল একটা অঙ্ক আছে, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি, যারা ভুলে গেছো একটু যাতে রিক্যাপ করে নিতে পারো। সিম্পল ইন্টারেস্টে আমাদের ফর্মুলাটা যেটা কাজে লাগে সেটা হচ্ছে I = PRT/100। এখানে আইটা কি? এই আইটা হচ্ছে ইন্টারেস্ট, কত টাকা ইন্টারেস্ট একজন মানুষ ব্যাংক থেকে পাবে বা অন্য কোনো জায়গা থেকে যেখানে সে টাকাটা রাখছে সেখান থেকে পাবে। পিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিটাল, বা যেটাকে আমরা মূলধন বলি বা আসলও বলি। মূলধন এর অনেক নাম আছে, মূলধন, আসল, ক্যাপিটাল, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যান্ড আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, কত টাকা রেট অফ ইন্টারেস্ট সেটাকে আমরা আর বলছি। আর টি হচ্ছে টাইম, টাইম মানে ইয়ার, কত বছরের রেসপেক্টে ইন্টারেস্ট চাপানো হচ্ছে। সবসময় মাথায় রাখবে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা প্রতি বছরে অ্যাপ্লাই করা হয়, প্রতি বছরে একবার করে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়। সেই কারণে টাইমটাকে আমরা সবসময় ইয়ারের রেসপেক্টে রাখি। টাইমটা যদি কোনো দিন মাসের রেসপেক্টে চলেও আসে, সেটাকে কিন্তু ইয়ারের রেসপেক্টে কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? টাইমটা সবসময় ইয়ারের রেসপেক্টে থাকবে। এবার এই কোয়েশ্চেনটা দেখা যাক কী বলেছে। সিম্পল ইন্টারেস্ট অন রুপিস। আচ্ছা, এখানে আরেকটু কনসেপ্ট আমি এখানে বলে দিই। তো এখানে কটা ভ্যারিয়েবল আছে? এই কোয়েশ্চেনে 4টে ভ্যারিয়েবল আছে, আই, পি, আর আর টি। এই 4টে ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো 3টে ভ্যারিয়েবল তোমাকে কোয়েশ্চেনে যদি বলে দেয়, তুমি 4 নম্বরটা খুব সহজেই বের করতে পারবে। কি বললাম? এখানে 4টে ভ্যারিয়েবল আছে ইকুয়েশনে, আই, পি, আর আর টি। 4টের মধ্যে যে কোনো 3টে যদি তোমাকে কোয়েশ্চেনে বলে দেয়, তুমি 4 নম্বরটা বের করে ফেলতে পারবে, যে কেউ পারবে সেটা, রাইট? তো আমাকে কোয়েশ্চেনে পি আর টি বলে দিতে পারে, আই বের করতে হতে পারে। আবার কোয়েশ্চেনে আমাকে তোমার আই বলে দিতে পারে, আর বলে দিতে পারে, টি বলে দিতে পারে, পি বের করতে হতে পারে, রাইট? আবার আমাকে কোয়েশ্চেনে আই বলে দিতে পারে, টি বলে দিতে পারে, পি বলে দিতে পারে, আর বের করতে হতে পারে। আবার কোয়েশ্চেনে আমাকে আই, পি আর আর তিনটেই বলে দিতে পারে, টি বের করতে হতে পারে। যে কোনো রকমের 4টে যে টাইপ বললাম, 4টের মধ্যে যে কোনো একটা কিন্তু কোয়েশ্চেনে তোমাকে আসবে। তাহলে এই 4টে টাইপ সম্পর্কে একটুখানি আমি আইডিয়া ক্লিয়ার করি। দেখো, আমি কিন্তু জাস্ট নিউমেরিক সলভ করাচ্ছি না, সলভ করালে কিন্তু ভিডিওটা 10 মিনিটের বেশি হবে না, কিন্তু আমি চাইছি না সেটা করাতে। আমি চাইছি যে তোমাদেরকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে, যে টাইপ থেকে বা যে টপিক থেকে কোয়েশ্চেন এসছে, যে সেকশন থেকে কোয়েশ্চেন এসছে, সেই রিলেটেড প্রত্যেকটা টপিক যেন তোমাদের ক্লিয়ার থাকে। তো এখানে 4টে টাইপ সম্পর্কে বলি। একটা প্রথম টাইপ, তোমাকে পি আর আর টি বলে দেবে কোয়েশ্চেনে, তোমাকে আই বের করতে হবে। দ্বিতীয় টাইপ সম্পর্কে যেটা বলি সেটা হচ্ছে তোমাকে পি আর আর আই বলে দিতে পারে, তোমাকে টি বের করতে হবে। তোমাকে পি, আই আর টি বলে দিতে পারে, তোমাকে আর বের করতে হবে। আর তোমাকে পি আর টি বলে, না টি তো না, পি আর আর, আচ্ছা পিটা যাবে না, সরি। তোমাকে আই বলে দিতে পারে, আর বলে দিতে পারে, আর টি বলে দিতে পারে, তোমাকে পি বের করতে হবে। তো এই 4টে টাইপের অঙ্ক হতে পারে। এবার দেখি আমাদের এখানে কোন টাইপের অঙ্ক আমাদের কাছে এসেছে। সিম্পল ইন্টারেস্ট বলা আছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400, সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 10 ইয়ার্স ইজ ₹280। 400 টাকাটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, মূলধন বা ক্যাপিটাল, তার উপরে 10 বছর ব্যাংকে রাখা হয়েছে টাকাটা, তার উপর কত টাকা সুদ হয়েছে, কত টাকা ইন্টারেস্ট হয়েছে? 280 টাকার। তাহলে ইন্টারেস্টটা বলা আছে কোয়েশ্চেনে 280, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধনটা বলা আছে 400 টাকার, রাইট? এবং আমাকে টাইমটাও বলা আছে কত বছর, টাইমটাও বলা আছে 10 বছর। কি বের করতে হবে এখানে? আমাকে বের করতে হবে আর। ওকে, তো আমি আর এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। আর এর ফর্মুলা ডিরেক্ট যদিও অ্যাপ্লাই না করতে পারলে অসুবিধা নেই, তোমরা ভেঙেই লিখবে, তাতে তোমাদের ব্রেনে কোনো রকম প্রেশার তৈরি হবে না। একটা ফর্মুলা মনে রেখেই সবকটা করতে পারবে। এটা কত নম্বর টাইপ? যাদের বোঝার তারা বুঝে গেছে যে এটা কিন্তু টাইপ 3 এর মধ্যে পড়ছে।
যে যেখানে PIRT কোয়েশ্চেনে বলা আছে আর বের করতে হবে, রাইট? তো আমি আমার নর্মাল ফর্মুলাটা লিখি, যে ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করতে চাইছি, সেটা হচ্ছে I = PRT/100। এখানে আমি কী জানি বসিয়ে দেবো। I এর ভ্যালু জানি 280, P এর ভ্যালু জানি 400, R এর ভ্যালু জানি না, T এর ভ্যালু জানি 10/100, রাইট? এবার সবকটা 100কে এদিকে পাঠালে 280-র সাথে 100টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 400টাকে বাদিকে পাঠালে 400টা ভাগ হয়ে যাবে তলায়, আর 10টাকেও বাদিকে পাঠালে ভাগ হয়ে যাবে। ডান দিকে খালি 8টাকে রেখে দেবো, কারণ 8টা বের করতে হবে। তাহলে কাটাকুটি করলে 0 0 কেটে দাও, 2 শূন্য এখানে 2 শূন্যর সাথে কেটে দাও, 4-এর সাথে 28 কেটে দাও, অ্যান্সার হবে 7% বা 7 রেট অফ ইন্টারেস্ট সবসময় পার্সেন্টেজে থাকে, সো দ্যাট উইল বি ইন 7%। তো এটা কত নম্বর অপশান? অপশান এ, 7%। আশা করি সবার কাছে সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটা ক্লিয়ার হলো এবং অঙ্কটাও তোমরা শিখে নিতে পারলে। এবার আসছি আমরা নেক্সট অঙ্কগুলোয়। আচ্ছা, একটুখানি ফন্ট সাইজটা বাড়িয়ে নিই যাতে এটা বুঝতে সুবিধা হয়। 1 মিনিট। ঠিক আছে, এবার আশা করি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না। আর এটা দেখো কি বলেছে, অ্যাভারেজ এজ অফ 8 টিচার্স ইন আ স্কুল ইজ 40 ইয়ার্স। আচ্ছা, অ্যাভারেজের কনসেপ্টটা সম্পর্কে তোমাদের একটু বলি। অ্যাভারেজ কীভাবে বের করে? অ্যাভারেজ বের করে, ধরো আমি তোমাদেরকে বললাম যে 3টে নাম্বার আছে, 2, 3 আর 6 সাপোজ, বা 2, 3 আর 4। তো এই 3টে নাম্বারের অ্যাভারেজ কী হবে? তো অ্যাভারেজ বের করার ফর্মুলা হচ্ছে সবকটা নাম্বারকে যোগ করতে হয়, যোগ করে কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এই যে কটা নাম্বার আছে 2, 3, 4 সবকটাকে আমরা যোগ করব, যোগ করে কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করব। এখানে টোটাল কটা নাম্বার আছে? 1, 2, 3টে, তাহলে 3 দিয়ে ভাগ করব। অ্যাভারেজ কত হবে? 9/3 মানে 3। এইভাবে অ্যাভারেজ বের করে। তাহলে অ্যাভারেজের ফর্মুলাটা আসলে কি? সবকটাকে যোগ করে কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ উপরে থাকে যোগফল, যোগফলের ইংলিশ হচ্ছে সাম, আর নিচে থাকে এন মানে নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ কতগুলো সংখ্যা আছে সেটা। 3টে সংখ্যা থাকলে 3 বসবে এনের জায়গায়, 5টা সংখ্যা থাকলে এনের জায়গায় 5 বসবে, 10টা সংখ্যা থাকলে এনের জায়গায় 10 বসবে। এবার এই হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা, ঠিক আছে? এবার এই ফর্মুলা থেকে আর কি ফর্মুলা বানানো যায়? যদি আমি এনটাকে বাদিকে গুণ করে দিই, তাহলে অ্যাভারেজ ইন্টু এন সমান সমান কী হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে সাম। আবার যদি আমি এনটাকে বাদিকে রেখে দিই, দিয়ে যদি আমি ধরো এখানে আমি এনটাকে বাদিকে রেখে দিলাম, অ্যাভারেজটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে অ্যাভারেজ এন হয়ে যাবে সাম বাই অ্যাভারেজ। এই 3টে ফর্মুলা যেটা তোমাদেরকে লেখালাম, এই 3টে ফর্মুলাই কিন্তু আমাদের অঙ্ক করতে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। তো এই ফর্মুলাগুলো লিখে নিও এবং কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কোনো অঙ্কে যদি তোমাকে এই সামটা মানে যোগফলটা বলে দেওয়া থাকে এবং এনটা বলে দেওয়া থাকে, তাহলে তুমি অ্যাভারেজ বের করতে পারবে। কোনো অঙ্কে যদি তোমাকে অ্যাভারেজটা বলে দেয় আর এনটা বলে দেয়, নাম্বার অফ অবজারভেশন মানে কটা অবজারভেশন আছে সেটা বলে দেয়, তাহলে তুমি সামটা বের করতে পারবে, রাইট? আবার কোনো অঙ্কে যদি তোমাকে সামটা বলে দেয় মানে যোগফলটা বলে দেয় আর অ্যাভারেজটা বলে দেয়, তাহলে তুমি এনটা বের করতে পারবে, অর্থাৎ কতগুলো অবজারভেশন আছে সেটা বের করতে পারবে। এবার দেখো, দ্য অ্যাভারেজ এজ অফ 8 টিচার্স। একটা স্কুলে কটা টিচার আছে? 8টা টিচার। তাহলে এন কত? এখানে এন হচ্ছে 8। কত অ্যাভারেজ এজ? অ্যাভারেজ এজ অফ 8 টিচার্স ইন আ স্কুল ইজ 40 ইয়ার্স। কত অ্যাভারেজটা? অ্যাভারেজটা 40 ইয়ার্স। তাহলে অ্যাভারেজ কত? 40 হলো। এবার আ টিচার অ্যামং দেম ডাইড। একজন তাদের মধ্যে মারা গেল এবং তার বয়স কত ছিল? 55 বছর। এবং একটা নতুন টিচার জয়েন করলো, ওয়ারাস অ্যানাদার টিচার হুজ এজ ওয়াজ 39 জয়েন্স দেম। একটা নতুন টিচার জয়েন করলো যার এজ কত? তার বয়স 39। অ্যাভারেজ এজ অফ দ্য টিচার্স ইন দ্য স্কুল নাও। এখন এই মুহূর্তে স্কুলে টিচারদের অ্যাভারেজ কত সেটা আমরা বের করব। আচ্ছা, তো প্রথমে যে ইনফরমেশানটা এই প্রথম লাইনে দেওয়া আছে, অ্যাভারেজ এজ অফ 8 টিচার্স ইন আ স্কুল ইজ 40 ইয়ার্স, অর্থাৎ 8জন টিচারের অ্যাভারেজ কত? 8জন টিচারের অ্যাভারেজ হচ্ছে 40 ইয়ার্স। তাহলে আমি যদি এইটা যোগফলটা বের করতে চাইছি যে ওই 8জন টিচারের সামটা কত, 8জন টিচারের বয়সের বা এজের যোগফলটা কত, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? একটা বাচ্চাও বলতে পারবে যে এখানে 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, কারণ অ্যাভারেজটা কোয়েশ্চেনে বলা আছে 40 এবং কতজন টিচার? 8জন টিচার, সেটাও কোয়েশ্চেনে বলা আছে। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি সাম বা যোগফলটা পেয়ে যাব
যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সবকটা টিচারের ওই 8 জন টিচারের বয়সের যোগফল। তাহলে এইটা কি সাম, কিন্তু এই সামটা আগের সাম, কিন্তু ওল্ড সাম। কেন? কারণ এখন কিন্তু একজন টিচার তাদের মধ্যে মারা গেছে যার বয়স 55 ছিল, এবং তার জায়গায় একটা নতুন টিচার এসেছে যার বয়স 39। তাহলে এটা কিন্তু আগের সাম বা ওল্ড সাম। এবং এই ওল্ড সামটা কীভাবে বেরোচ্ছে? অ্যাভারেজটাকে আমি এন দিয়ে গুণ করছি। এন কত? এন হচ্ছে 8, অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 40। তাহলে 40 × 8 করলে কত হচ্ছে? 320 ইয়ার্স। এটা হচ্ছে ওই 8 জন টিচারের বয়সের যোগফল, 8 জন টিচারের বয়সের যোগফল। ঠিক আছে, হলো। এবার আমাকে নতুন অ্যাভারেজটা বের করতে হবে। তো নতুন অ্যাভারেজটা বের করতে গেলে অ্যাভারেজের ফর্মুলা কি? অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে নিউ সাম। নতুন অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে সাম। আচ্ছা, নিউ সাম না লিখে আমি শুধু সামই লিখছি, সাম বাই এন। এবার ভালো করে ভাবো, এই যে যোগফলটা, এই যে 8 জন টিচারের বয়সের যোগফল যেটা আমি বের করলাম 320, এটা কি এখনও তাই আছে, নাকি এদের মধ্যে একজন টিচার মারা যাওয়ায় তার বয়সটা এই 320 থেকে বাদ হয়ে গিয়েছে? এদের মধ্যে একজন যেহেতু মারা গিয়েছে, 55 বছর বয়সের একজন টিচার মারা গিয়েছে, তো তার বয়সটা কি এই যোগফলের মধ্যে থাকবে? অবশ্যই থাকবে না। আমি কি বলতে চাইছি, ধরো এই 8 জন টিচার, 1 2 3 4 5 6 7 আর 8, এই 8 জন টিচার, এই 8 জন টিচারের বয়সের যোগফল কত? এই 8 জন টিচারের বয়সের যোগফল হয়েছে কত? 320। এবার এদের মধ্যে এই লাস্টের টিচারটি মারা গেল, এর বয়স কত ছিল? 55 বছর। তো এই যে লাস্টের টিচারটি মারা গেল যার বয়স 55 বছর ছিল, তাহলে এখন পড়ে আছে 7 জন। নতুন একজন টিচার আসবে, কিন্তু সে পরে আসছে, আপাতত আসেনি ধরো। তো এখন পড়ে আছে 7 জন। তো এই যে 7 জন পড়ে আছে, এদের যোগফলটা কি এখন আর 320 আছে, নাকি ওই 320 থেকে 55 বিয়োগ হয়ে গেছে, 55 বাদ চলে গেছে? তোমরা বলবে হ্যাঁ, এদের যোগফলটা, এদের বয়সের যোগফলটা, এদের বয়সের যে সামটা, সেটা থেকে 55 এখন বাদ হয়ে গিয়েছে, সেইটার মধ্যে কিন্তু এখন আর 55 নেই, 55 নেই। তাহলে এই যোগফলটা এখন কত দাঁড়ালো? 320 থেকে 55 বাদ দেওয়া, এই যোগফলটা যা দাঁড়ালো সেটা আমি বের করছি পরে। এবার কথা হচ্ছে যে তাহলে এই 320টা এখন আর এদের যোগফল নেই, 8 জনের যোগফল এখন আর 320 নেই। ঠিক আছে, কেননা একজন বাদ চলে গেছে যার বয়স 55। এবার একজন বাদ চলে যাওয়ার পর আরও একজন নতুন টিচার এসছে। ঠিক আছে, সেই নতুন টিচারের বয়স কত? সেই যে নতুন টিচারটা এসছে, এই হচ্ছে সেই নতুন টিচার, তার বয়স 39, রাইট? তো এই যে নতুন টিচার আসলো, তার বয়স 39, এই বয়সটা কি যোগফলের মধ্যে ঢুকবে? তার উত্তর হচ্ছে অবশ্যই ঢুকবে। যে টিচারটা মারা গেল 55 বছর বয়সে, তার বয়সটা বাদ চলে গেল যোগফল থেকে, টোটাল থেকে, এবং যে টিচার নতুন আসলো যার বয়স 39, তার যোগফলটা মানে তার সংখ্যাটা, তার বয়সটা অবশ্যই যোগফলের মধ্যে ঢুকবে, মানে এইটা হয়ে যাবে প্লাস, 39টা হয়ে যাবে প্লাস, রাইট? তাহলে এই 320 যেটা আমার আগের যোগফল ছিল, আগের সাম ছিল, সেখান থেকে আমি 55 মানে 55, যেটা তোমার যে টিচারটি মারা গেলেন তার বয়স, সেটাকে বাদ দিলাম, এবং যে টিচারটি ঢুকলেন 39 যার বয়স, তাকে আমি যোগ করলাম। তাহলে এখন কত হচ্ছে অ্যান্সার? এখন হচ্ছে 304। এইটা হচ্ছে আমার সাম, এইটা হচ্ছে আমার নিউ সাম। তাহলে এবার আমি কি বলতে চাইছি, এখানে আমি যা বললাম সেটাকে ফর্মালি যদি লিখি, ওল্ড সাম কত বেরিয়েছিল? 320। নিউ সাম কী হবে? নিউ সাম বের করার ফর্মুলা হচ্ছে ওল্ড সাম, তার থেকে বাদ দাও যেটা চলে গেছে, যেটা বাদ হয়ে গেছে লেফট, সেটাকে বিয়োগ করে দাও, আর যেটা নতুন এসছে, যেটা নতুন এসছে সেটাকে অ্যাড করে দাও। তাহলে ওল্ড সাম থেকে যদি আমি নিউটাকে অ্যাড করি আর লেফট যেটা বেরিয়ে গেছে সেটাকে বাদ দিই, তাহলেই আমি পাবো নিউ সাম। এবং ওল্ড সাম কত ছিল? ওল্ড সাম ছিল 320, তার থেকে মাইনাস করব কাকে? যেটা বেরিয়ে গেছে, যে টিচার মারা গেছেন তার বয়স মানে 55, আর অ্যাড করব কাকে? যে নতুন এসছে মানে 39। এটা করলে আমরা কত পাচ্ছি? 304। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এটাকে এতটা কনসেপচুয়ালি ভেঙে বললাম যাতে এর কনসেপ্টটা সবার পরিষ্কার হয়। অঙ্ক সবাই করিয়ে দিতে পারে বা করতে পারে, কিন্তু এর কনসেপ্টটা পরিষ্কার করা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। যারা ভালো বুঝতে পারছো তারা হয়তো ভাবছো যে এত সহজ জিনিস এত ডেপ থেকে বলার দরকার নেই, কিন্তু যারা পারছো না বুঝতে তাদের জন্য কিন্তু আমি এতটা ডেপ থেকে বারবার করে বলছি। ঠিক আছে, তো নিউ অ্যাভারেজ কী হবে? সাম বাই এন। নিউ অ্যাভারেজ হবে নিউ সাম বাই এন। নিউ সাম, কেন এটা নিউ সাম লিখেছি এবার বুঝতে পেরেছো? কারণ সামটা তো চেঞ্জ হচ্ছে, যোগফলটা তো চেঞ্জ হচ্ছে। যোগফলটা কি 320 আছে নাকি চেঞ্জ হয়ে 304 হয়ে গেছে, সেই কারণে এটা নিউ সাম বাই নিউ এন।
নিউ সাম কত 320। আচ্ছা এন মানে কি, এন মানে নাম্বার অফ অবজারভেশন, নিউ এন মানে কি, নিউ এন মানে নতুন যে এনটা, নতুন এনটা কি চেঞ্জ হয়েছে? নতুন এনটা কিন্তু চেঞ্জ হয়নি, এখনও 8ই আছে। কেন এখনও 8ই আছে? কারণ একজন টিচার মারা গেছে, একজন টিচার নতুন এসছে, তো টোটাল এনটা তো 8ই থাকছে, একজন চলে যাচ্ছে, একজন নতুন আসছে, তাহলে নিউ এনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু কোনো না কোনো অঙ্কে নিউ এন চেঞ্জ হতেই পারে। তো আমি নিউ এন চেঞ্জ করার ফর্মুলাটাও লিখে দিচ্ছি, যেটা হচ্ছে ওল্ড এন মাইনাস কতজন চলে গেল প্লাস কতজন আসলো নিউ। তো এখানে যদিও সেটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু কোনো না কোনো অঙ্কে চেঞ্জ হতেই পারে। তো ওল্ড এন কত 8, এখানে একজন চলে গেছে, একজন এসছে, তো একজন কেটে গিয়ে নেট এফেক্ট 8ই থাকছে, এনটা চেঞ্জ হচ্ছে না। তো কোনো না কোনো অঙ্কে কিন্তু সেটা চেঞ্জ হতে পারে, তো সেটা মাথায় রাখবে। আচ্ছা নিউ সাম কি 320? নিউ সাম 320 না, এটা আমি ভুল লিখেছি। এটা কত হবে? নিউ সাম আমরা এই যে বের করলাম 304, তো এটা হবে 304, 304/8 মানে অ্যান্সার কত? 24, 38 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নতুন অ্যাভারেজ কত? 8জন টিচারের নতুন বয়সের অ্যাভারেজ হচ্ছে 38, অপশান সি। ওকে, দেখো একটা অঙ্ককে কত রকমভাবে ভেঙে কতটা কনসেপ্ট দিয়ে আমি করালাম, পুরো গল্পটাকে এক্সপ্লেন করে। এই এক্সপ্লেনেশন কিন্তু তোমরা বাইরে হঠাৎ করে কোথাও পাবে না, সবাই কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা করিয়ে দিয়ে বেরিয়ে দিয়ে চলে যাবে, জাস্ট অ্যান্সার করিয়ে প্রসেসটা দিয়ে বেরিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু আমি কিন্তু কনসেপ্টটা ভেঙে তোমাদেরকে করালাম, ঠিক আছে? আচ্ছা সাম অফ 2 পজিটিভ নাম্বার, দুটো পজিটিভ নাম্বারের সাম বলছে 80, আর তাদের মধ্যে ডিফারেন্স বলছে 20, তাহলে তাদের কী বের করতে হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ স্কোয়ারস অফ দোজ নাম্বারস, দুটো নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স কত সেটা বের করতে হবে। আচ্ছা যখনই তোমাকে দুটো নাম্বারের সামটা বলে দেবে আর ডিফারেন্সটা বলে দেবে, সাম মানে কি যোগফল, যখনই তোমাকে দুটো নাম্বারের সাম মানে যোগফলটা বলে দেবে এবং তোমাকে ডিফারেন্স মানে বিয়োগফলটা কোয়েশ্চেনে বলে দেবে, তখনই নাম্বার দুটো বের করার একটা ফর্মুলা আছে, যেটা আমি তোমাদেরকে বলে দেবো এক্ষুনি। তো তখনই নাম্বার দুটো বের করার কি ফর্মুলা আছে? লার্জেস্ট নাম্বার বা লার্জার নাম্বার, দুটো নাম্বার তো তাদের মধ্যে একটা বড় নাম্বার থাকবে, একটা ছোটো নাম্বার থাকবে, খুব স্বাভাবিক। লার্জার নাম্বার বা বড় নাম্বারটা বের করার ফর্মুলা হচ্ছে সাম প্লাস ডিফারেন্স ডিভাইডেড বাই 2। সাম আর ডিফারেন্সটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি বড় নাম্বারটা পেয়ে যাবে বা লার্জার নাম্বারটা পেয়ে যাবে। অর্থাৎ যোগফল যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে প্লাস বিয়োগফল যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি বড় নাম্বারটা পেয়ে যাবে। যোগফল এখানে কোয়েশ্চেনে কত দেওয়া আছে দেখো 80, সাম আর বিয়োগফল দেখো কোয়েশ্চেনে কত দেওয়া আছে, বিয়োগফল কোয়েশ্চেনে দেওয়া আছে 20, তাহলে সাম 80 ডিফারেন্স 20, তাহলে যোগফল প্লাস বিয়োগফল হবে 80 + 20/2 মানে 50 হচ্ছে তোমার লার্জার নাম্বার। আর স্মলার নাম্বার বের করার ফর্মুলাটাও বলে দিই, দুটো নাম্বারের মধ্যে যেটা ছোটো নাম্বার সেটা বের করার ফর্মুলা হচ্ছে সাম মাইনাস ডিফারেন্স বাই 2। সাম কত? 80 - 20/2 মানে হচ্ছে 30, ঠিক আছে? তাহলে নাম্বার দুটো কী কী? একটা নাম্বার 50 দাঁড়ালো আর একটা নাম্বার 30 দাঁড়ালো, দুটো নাম্বার আমি পেয়ে গেলাম। এবার কোয়েশ্চেনে কিন্তু আমাকে দুটো নাম্বার খুঁজে বের করতে বলেনি, কোয়েশ্চেনে বলেছে দুটো নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স কত সেটা খুঁজে বের করতে হবে। তো নাম্বার দুটো কী কী পেলাম? একটা নাম্বার পেলাম 50, আর একটা নাম্বার কী পেলাম? আর একটা নাম্বার পেলাম 30। এবার আমাকে কী বের করতে হবে? আমাকে বের করতে হবে এই দুটো নাম্বারের যে স্কোয়ার, সেই স্কোয়ারের ডিফারেন্স। ওকে, দুটো নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স, তো স্কোয়ার কত হবে? 50-এর 2500 আর 30-এর স্কোয়ার হবে 900, ডিফারেন্স কত? 1600। আশা করি বোঝা গেল। অপশান বি, এটা খুব সিম্পল প্রবলেম ছিল, জাস্ট এই ফর্মুলাটা এখানে মাথায় রাখবে। লার্জার নাম্বার বের করার ফর্মুলা s + d/2, স্মলার নাম্বার বের করার ফর্মুলা s - d/2, সাম প্লাস ডিফারেন্স বাই 2, সাম মাইনাস ডিফারেন্স বাই 2। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইন আ স্কুল দেয়ার আর 2000 স্টুডেন্টস, 40% অফ দেম আর গার্লস। এই ধরনের কোয়েশ্চেনে কখনই তুমি ডিরেক্টলি অ্যান্সারটা করতে যাবে না, স্টেপ বাই স্টেপ এগোবে, একটা লাইন বাই একটা লাইন এগোবে, একটা লাইন বাই একটা লাইন ভেঙে ভেঙে করবে। প্রথমে লাইনটা আমি খালি পড়লাম, তারপরের কিচ্ছু কিন্তু আমি এখনও পড়িনি, পড়বও না, পরে পড়বো। এখন আপাতত একটা লাইন ভাঙবো, একটা লাইন পড়ে একটা লাইন ভেঙে তার থেকে কি ইনফরমেশান বের করা যেতে পারে সেটা আমি এখানে তলায় লিখবো। টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট দেখো স্কুলে টোটাল স্টুডেন্ট 2000 বলে দিয়েছে প্রথম লাইনে, প্রথম লাইনটাই খালি পড়েছি, ওটা থেকে কী কী বের করা যেতে পারে সেটা বের করার চেষ্টা করব। 40% বলছে গার্লস, তাহলে গার্লসের সংখ্যা কত হবে? গার্লস হবে 40% কিসের? টোটালের, 40% অফ 2000, টোটাল মানে কি 2000, তাহলে 40% পার্সেন্ট মানে গুণ 1/100,
বা তুমি চাইলে লিখতে পারো পার্সেন্ট মানে 40/100, যেভাবে খুশি। অফ মানে ইন্টু লিখতে পারি, ইন্টু 2000, 0 0 কেটে দিলাম, পড়ে থাকলো 40 × 20 মানে 800 হচ্ছে আমার নাম্বার অফ গার্লস। কতজন গার্ল আছে স্কুলে? টোটাল মেয়ের সংখ্যা স্কুলে 800টি। আচ্ছা, এবার নেক্সট লাইনটা পড়বো। এই লাইন থেকে আর কিছু বের করার আছে? হ্যাঁ, আরও একটা ইনফরমেশান এই লাইন থেকে বের করা যেতে পারে, যেটা হচ্ছে নাম্বার অফ বয়েজ। যদি 800 জন মেয়ে থাকে তাহলে স্কুলে বয়েজের সংখ্যা কত? খুব স্বাভাবিকভাবে এই টোটাল থেকে যদি তুমি নাম্বার অফ গার্লসটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে যে বয়েজের সংখ্যা কত। টোটাল কটা? টোটাল 2000 মাইনাস গার্লসের সংখ্যা 800, তাহলে বয়েজের সংখ্যা কত? 1200। ওকে, হলো। এবার কি বলছে? মান্থলি ফিজ অফ ইচ বয় ইজ 400 অ্যান্ড ফি অফ ইচ গার্ল ইজ 25% লেস দ্যান দ্যাট অফ বয়। আচ্ছা, এখানে আমি দুটো সেকশন বানাবো, একটা হচ্ছে ফিজ অফ গার্লস, একটা হচ্ছে ফিজ অফ বয়েজ। তাহলে ফিজ অফ গার্লস কত? মেয়েদের ফিস কত? না, মেয়েদের না, ছেলেদের ফিসটা বলে দিয়েছে কোয়েশ্চেনে। তো ফিজ অফ বয়েজ কত? ফিজ অফ বয়েজ হচ্ছে 400 বয় ইচ বয়, ঠিক আছে, এটা ফিজ অফ বয়েজ বলাটা ঠিক না, ফিজ অফ ইচ বয় মানে প্রত্যেকটা ছেলের যে ফিস সেটা হচ্ছে 400। ওকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, ফিস অফ ইচ বয়, প্রত্যেকটি ছেলের ফিস কত? কোয়েশ্চেনে বলা আছে প্রত্যেকটি ছেলের ফিস হচ্ছে 400, রাইট? এবার প্রত্যেকটি ছেলের ফিস যদি 400 হয়, আমাকে কি বের করতে হবে? আমি আগে বের করতে চাইবো যে প্রত্যেকটি মেয়ের ফিস কত। ফিস অফ ইচ গার্ল, তো প্রত্যেকটি ছেলের ফিস কত হবে? দেখো কোয়েশ্চেনে বলাই আছে ফি অফ ইচ গার্ল ইজ 25% লেস দ্যান দ্যাট অফ আ বয়, মানে ছেলেদের ফিস থেকে 25% কম। তাহলে ছেলেদের ফিস মানে 400, তার থেকে 25% কম। কিসের 25% কম? 400-এরই 25% কম, অর্থাৎ ছেলেদের ফিসেরই 25% কম। এইটা হবে প্রত্যেকটা মেয়ের ফিস। ওকে, তো এটাকে তোমরা বের করো। 400 25/100 ইন্টু 400, 0 0 কেটে দাও, 4, তাহলে এটা হবে হচ্ছে 300। তাহলে প্রত্যেকটা ছেলের ফিস আমরা 400 বের করলাম, মানে দেওয়াই ছিল, এবং মেয়েদের ফিস 300 বের করলাম। কী বের করতে হবে? সাম অফ ফি অফ বয়েজ অ্যান্ড গার্লস। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটা ছেলের ফিস কত? 400। টোটাল কতজন ছেলে স্কুলে আছে? ভালো করে যদি লক্ষ্য করো, টোটাল স্কুলে ছেলের সংখ্যা 1200, এই আমরা বের করেছিলাম, এবং মেয়ের সংখ্যা 800। প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু লাগবে, সেই কারণেই আমি এই ধরনের কোয়েশ্চেনে তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা লাইন থেকে যে ইনফরমেশানগুলো বেরোবে সেটা প্রত্যেকটা লাইন পড়ার পরেই সুন্দর করে নাও। লাস্টে তোমার অঙ্কটা প্রবলেম মানে সলভ করতে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু যদি তুমি প্রত্যেকটা লাইন একবারে পড়ে একসাথে যদি পুরোটা করতে যাও, তাহলে কিন্তু তুমি আটকে যাবে, ঠিক আছে? তো সাম অফ বয়েজ, এবার আমি দেখি যে টোটাল ফিস ফর বয়েজ কত, টোটাল ছেলেদের কতটা ফিস লাগছে সেটা বের করি। তো দেখো ছেলেরা কতজন আছে? ছেলেরা আছে হচ্ছে 1200 জন, এবং প্রত্যেকে কত করে ফিস দেবে? প্রত্যেকে ফিস দেবে 400 টাকা। তো খুব যে কেউ বের করতে পারবে যে 1200 জন প্রত্যেকে যদি 400 টাকা করে ফিস দেয়, তাহলে টোটাল ফি কত হয় ছেলেদের? 1200 গুণ 400 মানে 48, 2 শূন্য 2 শূন্য, মানে 4,80,000 টাকা। আর এইবার আমি বের করব টোটাল ফিস ফর গার্লস, মেয়েদের কতটা ফিস লাগবে। তো মেয়েরা কতজন আছে? মেয়েরা আছে 800 জন, এবং কত করে ফিস দেবে মেয়েরা? প্রত্যেকে ফিস দেবে 300 টাকা করে। তাহলে এটা হবে 24, 2,40,000, রাইট? তো এবার টোটাল ফিস কত? টোটাল দুজনের মিলিয়ে, ছেলে মেয়ে মিলিয়ে টোটাল ফিস কত স্কুলে যাচ্ছে সেটাই কোয়েশ্চেনে চেয়েছে, যে টোটাল ফিস ফর বয়েজ অ্যান্ড গার্লস, ফর বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ গার্লস দুজনের মিলিয়ে টোটাল ফিস কত? এই দুটোকে যোগ করে দেবো, 4,80,000 আর 2,40,000,
যোগ করলে কত হবে 7,20,000 টাকা। তাহলে 7,20,000 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশান এ। আশা করি সবাই করতে পেরেছো। খুব সিম্পল অঙ্ক ছিল, ভেঙে ভেঙে লাইন বাই লাইন বের করে প্রত্যেকটা লাইন থেকে ইনফরমেশন বের করলে খুব সহজে কিন্তু করে ফেলতে পারবে। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, দ্য টাইম ফর আ ট্রেন অফ লেংথ 130 মিটার্স রানিং অ্যাট আ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টু ক্রস আ ব্রিজ অফ লেংথ 150 মিটার্স ইজ। এই অঙ্কটা আমি আগের দিনের পিআইকিউ সলভের যে ভিডিও ছিল সেখানেও করিয়েছিলাম। দ্য টাইম ফর আ ট্রেন অফ লেংথ 130 মিটার্স, একটা ট্রেনের লেংথ কত, ট্রেনের লেংথ বলে দেওয়া আছে কোয়েশ্চেনে 130 মিটার্স, ঠিক আছে। এবং এই ট্রেনটা একটা ব্রিজ ক্রস করবে, সেই ব্রিজটার লেংথ কত, সেই ব্রিজটার লেংথ 150 মিটার। তাহলে ব্রিজটা হচ্ছে, ধরো এখান থেকে শুরু হচ্ছে ব্রিজটা, তাহলে এই ট্রেনটা এই ব্রিজটা ক্রস করবে। এই ব্রিজটার লেংথ কত, ব্রিজটার লেংথ হচ্ছে 150 মিটার। তাহলে ট্রেনটা যদি এ পয়েন্ট থেকে জার্নিটা শুরু করে, তাহলে এইখানে এই মুহূর্তে ট্রেনটা যেই আসলো, ভাবো এই পয়েন্টে ট্রেনটা আসলো, এবার ট্রেনটাকে নিজের লেংথটাকে পুরোটাকে ক্রস করতে হবে, তারপরে ব্রিজটাকেও পুরোটা ক্রস করতে হবে। তাহলে ট্রেনটাকে টোটাল কতটা জার্নি ক্রস করতে হচ্ছে, ট্রেনটাকে টোটাল যে জার্নিটা যেতে হচ্ছে সেটা হচ্ছে 130 প্লাস 150। নিজের মানে এটা সবসময় মাথায় রাখবে, একটা ট্রেন বা একটা বাস বা এই টাইপের কোয়েশ্চেনে যে ভেহিকেলই থাকুক না কেন, সে কিন্তু নিজের যে ডিস্টেন্স, তার যে নিজের লেংথ, সেটাও কিন্তু তাকে ক্রস করতে হয়। সেটা ক্রস করলেই তবেই কিন্তু সে পুরো ডিস্টেন্সটা ক্রস করতে পারে। তো ট্রেনটাকে নিজের ডিস্টেন্স মানে 130টাকে ক্রস করতে হবে, আর 150 মানে যেটা ব্রিজের লেন্থ সেটাকেও ক্রস করতে হবে। তো টোটাল ট্রেনটাকে কতটা ডিস্টেন্স ক্রস করতে হবে, 280 মিটার্স। এবং ট্রেনটার স্পিড কি 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ট্রেনটা প্রতি ঘন্টায় 72 কিলোমিটার যায়। তো 72 কিলোমিটার মানে কত মিটার, 72 কিলোমিটার মানে 72,000 মিটার, ঠিক আছে। তো ট্রেনটা 72,000 মিটার যায় তোমার পার আওয়ারে, মানে পার ঘন্টায়। ওকে, আচ্ছা, এইবার এই কোয়েশ্চেনটাকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব, এটা খুব সিম্পল কোয়েশ্চেন, টাইম অ্যান্ড স্পিডের। তো জাস্ট দুটো জিনিস তোমাকে লিখতে হবে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। একটা হচ্ছে যে ট্রেনটার কত টাইম লাগবে, টাইম আর ডিস্টেন্স। তো নর্মালি ভাবো ট্রেনটা কত ডিস্টেন্স ক্রস করে, ট্রেনটা 72,000 মিটার যেতে পারে 1 ঘন্টায়, টাইমটা ঘন্টা, ঠিক আছে। তো এখানে টাইমের জায়গায় আমি ঘন্টা না লিখে আমি সেকেন্ডে লিখবো। কেন, কারণ অপশানে দেখো প্রত্যেকটাই সেকেন্ডে আছে। 72 কিলোমিটারকে কেন আমি মিটারে নিয়ে গেলাম, তার কারণ হচ্ছে আমাদের এইটা পুরো মিটারে আছে, 280 মিটার যেটা ট্রেনকে ক্রস করতে হবে, ট্রেনটাকে এই 280 মিটার যেতে হবে, এটা পুরোটা মিটারে আছে, তাই আমি এটাকে মিটারে নিয়ে গেলাম। তো 72,000 মিটার ট্রেনটা কত ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়। তো ডিস্টেন্সটা মিটারে এবং টাইমটাকে কিন্তু আমি সেকেন্ডে রাখতে চাইছি। তো টাইমকে সেকেন্ডে কীভাবে নিয়ে যাব, 1 ঘন্টা, 72,000 মিটার তো 1 ঘন্টায় যায়, তো 1 ঘন্টা সেকেন্ডে নিয়ে গেলে কি হবে, 1 ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, আর সেকেন্ডে নিয়ে যেতে গেলে আরও 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে টোটাল 3,600 সেকেন্ড হবে। তাহলে 72,000 মিটার ও 3,600 সেকেন্ডে যায়। 1 মিটারও কত সেকেন্ডে যাবে, 1 মিটারও 3,600 বাই 72,000 সেকেন্ডে যাবে। আর টোটাল যতটাকে যেতে হবে মানে 280 মিটার, এটাও কত টাইমে যাবে, 3,600 বাই 72,000 ইন্টু 280, এতটা টাইমেও পুরোটা যাবে। দুটো জিরো এখানে কেটে দিলাম, 36 দিয়ে 72কে কেটে দিলাম 2 0 20 হচ্ছে তোমার 10, আর এদিকে হচ্ছে 14। তাহলে 14 আমার অ্যান্সার বেরোলো, 14 সেকেন্ড। 14 সেকেন্ডে ট্রেনটা পুরো 280 মিটার চলে যাবে, অর্থাৎ নিজেকেও ক্রস করে ফেলবে এবং ওই ব্রিজের যে 150 মিটার সেটা মিলিয়ে টোটাল 280 মিটারও 14 সেকেন্ডে ক্রস করে ফেলবে। আশা করি এটা বোঝা গেল। আচ্ছা, আজকে আমরা এই অবধিই করবো, কেননা অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য কোয়েশ্চেন্স। নেক্সট ক্লাসে আমরা আরও যে সমস্ত পিআইকিউগুলো রয়েছে এই এক্সামের, সেই পিআইকিউগুলো সলভ করব। থ্যাংক ইউ এভরিওয়ান।